তো ফাইনালি আজকের মানডে নাইট ড্রতে রোমানের রিটার্ন অফিসিয়ালি হয়ে গেছে, যেমনটা আমরা আশা করেছিলাম। আর কালকের ভিডিওতে আমি এই ব্যাপারে কথাও বলেছিলাম। আজকের রোমানের রিটার্ন তো হলো, কিন্তু তারপরে লাস্টের দিকে আমরা এমন একটা জিনিস দেখতে পেলাম যার ফলে হয়তো রোমানের ফ্যানরা খুব একটা খুশি হবে না। এবার সেটা কি, সেটা তো তোমরা ভিডিওটা পুরো দেখলেই জানতে পারবে। তো আজকের মানডে নাইট ড্রয়ের একটা ছোট্ট হাইলাইট দিয়ে দিই। আজকের রতে শুধুমাত্র গন্টলেট ম্যাচ বাদে যে কটা ম্যাচ আমরা দেখতে পেয়েছি সবকটাই ওমেন্স ডিভিশন থেকে ছিল, কিন্তু তার সত্ত্বেও বলবো খুব একটা খারাপ মানডে নাইট ড্র হয়নি। মানে কিছুদিন আগে পর্যন্ত যেমন হাল চলছিল তার থেকে তো আজকের মানডে নাইট ড্র ভালোই ডেলিভার করেছে। যেহেতু সামারস্ল্যাম হতে মাত্র 15 দিনেরই সময় বাকি আছে, তো ডব্লিউডব্লিউই ঝপাঝপ এক গাদা ম্যাচ বুক করে দিয়েছে, যার ফলে আমাদের দেখতেও একটু ভালো লেগেছে। তো আজকে চলো সব দেখে নেওয়া যাক যে কী কী হতে চলেছে। আজকের মানডে নাইট ড্র কিক অফ করে নিয়মি, যে হচ্ছে আমাদের নতুন ওয়ার্ল্ড ওমেন্স চ্যাম্পিয়ন। তো নিয়মি একটা অনেক বড় কাজ করে দিয়েছে, আর নিয়মিত বলবো এটা ডিজার্ভও করে। সবাই এখানে ইউ ডিজার্ভ ইট চ্যান্ট করছিল। আমরা তারপর এখানে রিয়া রিপ্লি আর ইও স্কাইকেও দেখতে পাই, আর তারপর টাকলা অ্যাডাম পিয়ার্স আসে। আর এদের মধ্যে সামারস্ল্যামে একটা ট্রিপল থ্রেড ম্যাচ অফিসিয়াল করে দিয়েছে, যেটা সত্যি খুবই ভালো ম্যাচ। আমি ভেবেছিলাম যে ট্রিপল থ্রেড তো হবে, কিন্তু এখানে আস্কা হয়তো থাকবে, কিন্তু তারপরে আস্কার পুশ মাত্র 2 সপ্তাহ ছিল। নাইট অফ চ্যাম্পিয়ন্সের পর আস্কার পুশ থেমে যায়, আর তারপর আস্কাকে ট্যাগ টিম ডিভিশনে পাঠিয়ে দেওয়া হয়। তো একটা ট্রিপল থ্রেড ম্যাচ হবে, সেখানে ইও স্কাই আর রিয়া রিপ্লি থাকবে, এটা তো জানতাম, কিন্তু আস্কার জায়গায় হয়ে গেছে এখন নিয়মি। আর এমনি তো এভলিউশনের মেন ইভেন্টে ইও স্কাই, রিয়া রিপ্লি আর নিয়মি যা সুন্দর একটা ম্যাচ আমাদেরকে উপহার দিল। নিয়মির ক্যাচিংটা আমি বাদ দিচ্ছি, শুধুমাত্র যদি ইও স্কাই আর রিয়া রিপ্লির ম্যাচটা বলি, দারুণ ম্যাচ হয়েছে। আমরা ওমেন্স ডিভিশন থেকে এরকম ম্যাচ হয়তো 1-2 বছরে আমরা একটাই দেখতে পাই। তো এই ট্রিপল থ্রেড ম্যাচটা সামারস্ল্যামেতে ফ্যান্সদের ডেফিনেটলি এন্টারটেইন করবে। আর এখানে যেহেতু স্টোরি লাইনও ভালো রয়েছে আর সুপারস্টারও ভালো রয়েছে, তো ফ্যান্সরা ভালো ইন্টারেস্টও দেখাবে। তারপর আমরা কাবুকি ওয়ারিয়ার্স ভার্সেস ট্যাগ টিম চ্যাম্পিয়ন র্যাকেল রড্রিগেজ আর রক্সিনের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই, যেখানে আমাদের ডমডম ভাই এসে ইন্টারফেয়ার করে দেয়, যার ফলে চ্যাম্পিয়ন দল এখানে জিতে যায়। তারপর আমরা আরেকটা দারুণ ম্যাচ দেখতে পাই, সেটা হচ্ছে বেলি ভার্সেস লাইরা ওয়ালকেরিয়ার মধ্যে ম্যাচ। এটা ছিল 2 আউট অফ 3 ফলস ম্যাচ। এটা যে জিতবে সে হয়ে যাবে নাম্বার 1 কন্টেন্ডার, আর বেকি লিঞ্চকে সামারস্ল্যামেতে চ্যালেঞ্জ করবে। আর এখানে আমরা দেখতে পাই যে লাইরা ওয়ালকেরিয়া জিতে গেছে, আর সে চলে গেছে সামারস্ল্যামে। কিন্তু আমার মনে হচ্ছে যে বেলি হয়তো হিল টার্ন করতে পারে, কারণ আজকের বেলির মুখের যা এক্সপ্রেশন দেখলাম, মনে হচ্ছে বেলির এবার হিল টার্ন করা প্রয়োজন, আর সেরকম একটা টিজও দেখতে পেলাম। তো বেলি হয়তো হিল টার্ন করবে, এখানে লাইরা ওয়ালকেরিয়া কিংবা বেকি লিঞ্চ দুজনের উপরই অ্যাটাক করবে, আর এটা আমরা আবার ট্রিপল থ্রেড ম্যাচ হয়ে দেখতে পাবো। আর তাছাড়া বেলিকেও তো সামারস্ল্যামেতে ইউজ করতে হবে, তো এখানেই তাকে ইউজ করাবে যা হোক করে। আর এরপর আমরা বহু বছর পর আবার নিকি বেলাকে রয়ের শোতে কম্পিট করতে দেখতে পেলাম চেলসি গ্রিনের এগেনস্টে। এখানে চেলসি গ্রিনকে তো নিকি বেলা হারিয়ে দেয়, তারপর আসে পাইপার নেবেন, তার উপর এসে অ্যাটাক করে দেয়, আর স্টেপনি ব্যাকওয়ার্ড এসে এখানে নিকি বেলাকে সেভ করে। তো এটা কী জন্য হলো, কেন হলো বুঝতে পারলাম না। স্টেপনি ব্যাকওয়ার্ড কেন এখানে এলো, কেন নিকি বেলাকে বাঁচালো, আর নিকি বেলার সাথে চেলসি গ্রিনের ম্যাচটাই বা কেন হলো, কিছু লজিক্যাল তো লাগছে না। তবে মনে হয় শুধুমাত্র এখানে নিকি বেলাকে একটা ম্যাচ দিতে হতো, তাই জন্য বুক করেছে, আর স্টেপনি ব্যাকওয়ার্ডকেও দেখাতে হতো, সেই জন্য এখানে তাদেরকে নিয়ে আসা হয়েছে। আর আমরা ব্যাক স্টেজ থেকে ক্যারিয়ান ক্রসের একটা ভিডিও প্যাকেজ দেখতে পাই, যেখানে সে অ্যাড্রেস করছে স্যামিজেনের উপর যে অ্যাটাকটা সে করেছিল। তো এটা দেখে ভালো লাগলো, মনে হচ্ছে এখনো আশা রয়েছে ক্যারিয়ান ক্রসকে হয়তো ডব্লিউডব্লিউই পুশ করতে পারে, না হলে এত স্পেশালভাবে তো তার ভিডিও প্যাকেজ বানানো হতো না। আর তারপর আমরা এজে স্টাইলস আর ডমিনিকের একটা ফানি সেগমেন্ট দেখতে পেলাম। শেষ 3 সপ্তাহ ধরে আমরা এদের ফানি সেগমেন্ট দেখতে পাচ্ছি। প্রথমে ছিল সেই ডাক্তারের রিপোর্ট পড়া, এজে স্টাইলসের চশমা পরে, তারপর আমরা বার্থডে সেলিব্রেশন দেখতে পেলাম কেক নিয়ে, আর আজকের হচ্ছে দেখতে পেলাম যে ডমিনিক এখানে ভগবানের কাছে ওপর দিকে তাকে প্রার্থনা করতে করতে যাচ্ছে যে প্লিজ আমাকে মেডিকেলি ক্লিয়ার করো না, যদি মেডিকেলি ক্লিয়ার হয়ে যায় তাহলে এজে স্টাইলসের সাথে আমাকে লড়তে হবে। আর ঠিক তখনই সামনে দেখতে পাই এজে স্টাইলস হাঁটুকের ওপর দিকে তাকে প্রার্থনা করছে যে প্লিজ ভগবান তুমি ডমিনিকের কথা শোনো না, ডমিনিককে তুমি মেডিকেলি ক্লিয়ার করে দাও। তো এরা একে অপরের এগেনস্টে বেশ ভালোই কমেডি করছে, এটা বেশ এন্টারটেনিং বলতে পারো। আর আমরা ডমিনিক তো এন্টারটেনিং ছিল, ফানিও ক্যারেক্টার ছিল, কিন্তু এজে স্টাইলসের একটা ক্যারেক্টারের নতুন লেয়ার আমরা দেখতে পাচ্ছি। আর এরপর আছে মেন ইভেন্ট, কিন্তু মেন ইভেন্টের আগে আমরা গান্থারকে দেখতে পাই। গান্থার বলে দেয় যে যেই পারে গন্টলেট ম্যাচ জিতুক, আমার তো কিছু যায় আসে না, আমি সবাইকে যেমন হারিয়েছি তেমনি এদেরকেও হারিয়ে দেবো। তারপর আছে ব্রন ব্রেকার, যে ম্যাচটা শুরু করে ব্রন ব্রেকার আর পল হেমান আসার। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পল হেমান ব্রন ব্রেকারকে নিয়ে কী কথা বলেছে। পল হেমান বলে যে ব্রন ব্রেকার হচ্ছে নেক্সট বিগ থিং, যেটা ব্রক লেসনারকে রেফার করছে, আর ব্রন ব্রেকার হচ্ছে দ্য বিগ ডগ, যেটা রোমান রেন্সকে রেফার করছে। মানে ভবিষ্যতে ব্রক লেসনার রোমান রেন্সের জায়গায় এই ব্রন ব্রেকারই নিতে চলেছে, এটা পল হেমান বুঝিয়ে দিয়েছে। তো ম্যাচ শুরু করে ব্রন ব্রেকার আর পেন্টা তো খুব একটা বড় কম্পিটিশন ছিল না, পেন্টাকে একটা মিড এয়ার স্পেয়ার লাগায় আর
আর পেনটা এখানেই শেষ হয়ে যায়। তারপর আছে এল এ নাইটের জন্য খুব ভালো সাপোর্ট দেখতে পেলাম। ফ্যান্সরা হয়তো ভেবেছিল যে এল এ নাইট হয়তো কিছু একটা করতে পারবে, কিন্তু একটা ভালো ফাইট দেওয়ার পরেও এল এ নাইট কিছু করতে পারলো না, সেও হেরে গেল ব্রন ব্রেকারের কাছে। আর তারপর আছে আমাদের ইট ম্যান জেউসো আসে, গরিবের স্পিয়ারও লাগায়। জেউসো খুব চেষ্টা করে, কিন্তু ব্রনসন রিড চলে আসে। ব্রনসন রিডের ইন্টারফারেন্সের ফলে ব্রন ব্রেকার এখানে লাগায় একটা আসল স্পিয়ার, আর আমাদের গরিবের স্পিয়ার মারা জেউসো হেরে যায়। আর এই ম্যাচের বলতে পারো মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার মানে এমভিপি ছিল কিন্তু ব্রন ব্রেকার। সে নিজের নামে এই ম্যাচটা পুরো করে নিয়েছে। দারুণ পারফরমেন্স ছিল, শুরুর দিকে এসে শেষ পর্যন্ত টিকে যাওয়া অনেক বড় ব্যাপার, আর এটা ব্রন ব্রেকারের মতো সুপারস্টারের পক্ষেই সম্ভব, আর একটু বিলিভেবল লাগে। তো সিএম পাঙ্কের সাথে একটা খুব জোরদার ফাইট হয়। এখানে ব্রনসন রিড মাঝখানে ইন্টারফেয়ার করতে চলে আসে, আর এটা একটা নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ। এটা তোমরা ভাববে যে রেফারি কেন কিছু বলছে না, রেফারির কিছু করারও নেই, এটা একটা নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ। আর এখানে ব্রনসন রিড তো অ্যাটাক করে, কিন্তু জেউসো আসে। তারপরে জেউসো এসে এখানে ব্রনসন রিডকে সাইডে লাগিয়ে দেয়, আর ওইদিকে সিএম পাঙ্ক ব্রন ব্রেকারকে জিটিএস লাগায়, আর একটা জিটিএসেই ব্রন ব্রেকার এখানে হেরে যায়। আর সিএম পাঙ্ক তো কোয়ালিফাই করে গেছে, গান্থারের এগেন্সটে তার ম্যাচ হবে সামারস্ল্যামেতে। কিন্তু তারপরে তো শখ মেটে না, এরা অ্যাটাক কন্টিনিউ করতে থাকে, জেউসোকেও বাজায়, সিএম পাঙ্কেও বাজায়, কিন্তু তারপর আসে রোমান রেন্স, যেটা আমরা সকলেই আশা করেছিলাম। আর রোমান রেন্সের নাম এখন অফিসিয়ালি হয়ে গেছে OTC1 বা ট্রাইবাল চিফ 1, কারণ তার টি শার্টেতে লেখা ছিল। এবারে এই নিকনেমটা আমাদের একটু আজব লাগবে, একটু প্রবলেমও হবে। তো রোমান রেন্স আছে, সুপারম্যান পাঞ্চ লাগায় দুজনকেই, তারপর ব্রনসন রিডকে চাগিয়ে সামওয়ান ড্রপ লাগিয়ে দেয়, তারপর ব্রন ব্রেকারকে সুপারম্যান পাঞ্চ মেরে রিং থেকে বাইরে ফেলে দেয়, আর ব্রনসন রিডকে একটা স্পিয়ারও লাগিয়ে দেয়। তো রিং পুরো সাফ করে দেয়, আর আমরা লাস্টের দিকে খুবই খুশি ছিলাম। কিন্তু তারপর দেখতে পেলাম জেউসোর সাথে রোমান রেন্সের বন্ডিং। এটা একটা ব্যাড নিউজ, কারণ হচ্ছে আমরা সামারস্ল্যামেতে জেউসো আর রোমান রেন্স ভার্সেস ব্রনসন রিড আর ব্রন ব্রেকারের মধ্যে ম্যাচ দেখতে পাবো, এটার চান্স 90% রয়েছে। আমরা ভাবছিলাম যে রোমান রেন্সের একটা সিঙ্গলস ম্যাচ হবে ব্রন ব্রেকারের সাথে, কিন্তু সেটা মনে হচ্ছে এবার হবে না। ডাব্লিউডাব্লিউ এখান থেকে একটা ট্যাগ টিম ম্যাচ সেট আপ করবে। সিএম পাঙ্ক তো ওর নিজের রাস্তায় চলে যাবে, কিন্তু রোমানের একটা ট্যাগ টিম ম্যাচ হয়তো আমরা দেখতে পাবো, সেই জন্যই জেউসোকে এরকমভাবে দেখানো হলো। তো দেখো, আমি তো এটার পক্ষে একদমই নই, আর তোমরা যারা রয়েছো তারা নিশ্চয়ই চাইবে না যে রোমান এতদিন পর রিটার্ন করলো আর লাস্টে কিনা একটা ট্যাগ টিম ম্যাচ লড়বে আবার সামারস্ল্যামেতে। এটা তো খুব একটা ভালো আইডিয়া নয়। এই ম্যাচে ব্রনসন রিডের ক্ষতি হবে, ব্রন ব্রেকারের ক্ষতি হবে, তাছাড়া রোমানের তো ক্ষতি হবেই হবে, কিন্তু লাভ শুধুমাত্র জেউসোর হবে। জেউসোকে অ্যাড করতে হবে সামারস্ল্যামেতে, সেই জন্য এরকম একটা ট্যাগ টিম ম্যাচ বানিয়ে দেওয়া খুব একটা তো ভালো দিক নয়। ডাব্লিউডাব্লিউ এটা করতে পারে যে আমরা দুটো ম্যাচ দেখতে পাবো, একটা হবে ব্রন ব্রেকার ভার্সেস রোমান রেন্স, আর একটা হবে ব্রনসন রিড ভার্সেস জেউসো। তাহলে খুবই ভালো হয়, জেউসো ভার্সেস ব্রনসন রিড এটা একটা ভালো ম্যাচ, সবাই দেখতে চাইবে, আর রোমান আর ব্রন ব্রেকারের ম্যাচটাও বেঁচে যাবে। তো এটা একটা ভালো আইডিয়া, কিন্তু টাকলু মনে হচ্ছে ট্যাগ টিম ম্যাচ বানাবে, কারণ সামারস্ল্যামেতে দুটো নাইট মিলিয়ে 10টার বেশি ম্যাচ হবে না, 5টার বেশি ম্যাচ তো আমরা একটা নাইটে দেখতে পাবো না। আর এখানে যদি আরেকটা ম্যাচ বেড়ে যায় তাহলে আমাদের টাকলুর আবার একটু বুকে ব্যথা লাগবে, সেই জন্য দুটো ম্যাচকে যোগ করে একটা ম্যাচ করে দিয়ে মজা হয়তো খারাপ করে দিতে পারে, এটার চান্স কিন্তু প্রবল রয়েছে। আর এবার যারা তোমরা রোমানের ফ্যান আছো আর যারা রোমানের ফ্যান নয় তারাও বলো যে তোমরা কি এই ম্যাচটা দেখতে চাও, একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে চাও নাকি তোমরা সিঙ্গলস ম্যাচ দেখতে চাও। আর এখানেই শেষ হয়ে যায় আজকের মানডে নাইট ড্র। তো আজকের মানডে নাইট ড্রর ফিলটা খুব ভালো আসছে, রোমান রেন্সের রিটার্ন হয়েছে, সেথ রলিন্স নেই, তো এখন রোমান রেন্সকেই ক্যারি করতে হবে। আর তারপরে র শেষ হয়ে যায়, ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সের জন্য একটা কাস্টম চ্যাম্পিয়নশিপ ডিজাইন করে দিয়েছে, মানে অ্যাভেলেবেল করে দিয়েছে, সেটা হচ্ছে আনডিসপিউটেড ট্রাইবাল চিফ চ্যাম্পিয়নশিপ। দেখতে পাচ্ছ এখানে রোমানের মুখ রয়েছে। আর তোমরা যারা আমাকে আগের বছর থেকে দেখছো, আগের বছর 2024 ডিসেম্বর মাসে আমি বলেছিলাম যে সোলোসিগো ভার্সেস রোমান রেন্সের যে ম্যাচটা হচ্ছে সেইখানে হয়তো ডাব্লিউডাব্লিউ একটা রোমানের জন্য কাস্টম চ্যাম্পিয়নশিপ আনতে পারে, কিন্তু তখন তো কোনো চ্যাম্পিয়নশিপ দেখতে পেলাম না। চ্যাম্পিয়নশিপটা আস্তে আস্তে পুরো 6 মাস আরও কেটে যায়, আর এখন গিয়ে সেই চ্যাম্পিয়নশিপটা ডাব্লিউডাব্লিউ অ্যাভেলেবেল করলো। তো এই চ্যাম্পিয়নশিপটা এখন ডাব্লিউডাব্লিউ শপে বিক্রি হচ্ছে, যারা রোমানের ফ্যান আছে তারা কিনতে পারে। আর অফকোর্স এটা রোমান তার সঙ্গে করে তো নিয়ে আসবে না, এটা শুধুমাত্র বিজনেসের জন্যই বানানো হয়েছে। আর এইবার এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রোমানের নতুন মার্চেন্ডাইজ, সামনে রোমান রেন্সের লোগো, তারপর হচ্ছে TC1 মানে ট্রাইবাল চিফ 1, আর এখানে OTC1 বলা হচ্ছে, কিন্তু এখানে TC1 আমরা দেখতে পাচ্ছি।
এবারে ও কোথায় লেখা আছে ওটা তো আমি জানি না, সামনের ওই লোগোটাকে কি ও ধরছে সেটা বলতে পারবো না। তো রোমান এবার ওটিসি 1 নাকি ট্রাইবাল চিফ 1 এটাতে একটু কনফিউশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। তবে দেখলাম যে রোমানকে ওটিসি 1 বলা হচ্ছে, কিন্তু রোমানের জামায় লেখা টিসি 1, আর চ্যাম্পিয়নশিপ যেটা রয়েছে সেখানেও ট্রাইবাল চিফ লেখা রয়েছে। তো মনে হচ্ছে ওটিসি আর TC1 দুটোই ইউজ হবে। আর রোমান যেহেতু অল্প সময়ের জন্য এসছে, তো ডাব্লিউডব্লিউ তাকে দিয়ে বিজনেস করতেও ছাড়বে না। দেখে নাও, দুখানা টি শার্ট বের করে দিয়েছে, চ্যাম্পিয়নশিপ বের করে দিয়েছে, হাতের যে গ্লাভস পরে সেটাও বের করে দিয়েছে। মানে খুব জোরদার এবার বিজনেস হচ্ছে রোমানকে দিয়ে। আর এবার কিছু সময়ের জন্য এই মার্চেন্ডাইজগুলোই একদম 1 নম্বরে সেল যাবে, কারণ একদম নতুন মার্চেন্ডাইজ, নতুন ডিজাইন, আর এগুলো লোকের কাছে নেই, তো লোকে ভরপুর টাকা দিয়ে এগুলো কিনবে। আর আজকে স্ম্যাকডাউন থেকে একটা ম্যাচ অফিসিয়াল হয়ে গেছে, যেটা হচ্ছে স্টিফনি স্ট্র্যাটন ভার্সেস জেড কার্গিল। এই ম্যাচটা তো এভলিউশনই অফিসিয়াল হয়ে যাওয়ার কথা ছিল, আজকের এটা অফিসিয়াল করেছে, আর গ্রাফিক্সও চলে আসছে। আর এবার তোমরা ডাব্লিউডব্লিউর ওয়েবসাইটের লিস্টটা দেখো, এখানে তোমরা যে কটা চ্যাম্পিয়ন দেখতে পাচ্ছ সবাই হচ্ছে মেন রস্টারের চ্যাম্পিয়ন। আর এই চ্যাম্পিয়নগুলোর মধ্যে শুধুমাত্র টিফনি স্ট্র্যাটন রয়েছে যে হচ্ছে ফেস সুপারস্টার, বাকি সবাই হচ্ছে হিল সুপারস্টার। তো হিলরাই এখন রাজত্ব করছে, তাদের কাছেই চ্যাম্পিয়নশিপ রয়েছে। আর দেখতে গেলে যখন ফেস সুপারস্টার চ্যাম্পিয়নশিপ জেতে তখন খুব কেন জানি না ফিলটা মরে যায়, তাদেরকে বোরিং লাগতে শুরু করে। কিন্তু যখন একজন হিলের কাছে চ্যাম্পিয়নশিপ থাকে তখনই বেশি মজা আসে, আর সেই জন্যই হয়তো ডাব্লিউডব্লিউ হিলদের চ্যাম্পিয়ন বানিয়ে রেখেছে। আর ফাইনালি আমরা নাইট ওয়ানের মেন ইভেন্ট পেয়ে গেছি। নাইট ওয়ানের মেন ইভেন্টে আমরা CM পাঙ্ক ভার্সেস গান্থারই দেখতে পাবো। ডাব্লিউডব্লিউ গান্থারকে খুব সহজে হারায় না, ট্রিপল এইচের একদম খাস লোক। আর সিএম পাঙ্ককে ম্যাচ তো হারিয়ে দেয়, কিন্তু ক্লিনভাবে হারায় না। আমরা নাইট অফ চ্যাম্পিয়ন্সে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখে নিলাম, যেখানে হেরে গেল। আর এবারে দেখতে পাবো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। তো দেখতে হবে এখানে কি হয়, এখানে কে জিতবে এটা বলা খুবই মুশকিল, খুবই আনপ্রেডিক্টেবল ম্যাচ। কিন্তু একটা ফ্যাক্টর এখানে রয়েছে, সেটা হচ্ছে সেথ ফ্রিকেন রলিন্স। সেথ রলিন্সকে নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে, অনেকে সেথ রলিন্সের ইনজুরি আর স্টোরি লাইন অ্যাঙ্গেল নিয়ে অনেক কিছু কথা বলছে। তো আমার মনের মধ্যে একটা খটকাতা রয়েছে, কারণ যেভাবে সিনারিও দেখতে পেলাম একটা সন্দেহ তো থেকেই যায়। তো ওইটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, কারণ ওটা নিয়ে একটু বেশ কিছু কথা বলতে পারে, একটু বুঝিয়ে অ্যানালাইসিস করতে হবে। তো ওটার জন্য একটু টাইম লাগবে। তো ওটা কোনো নিউজ ভিডিওতে তো হবে না, নিউজ ভিডিওতে করলে একটু টাইম লম্বা চলে যাবে। তো দেখি কালকে চেষ্টা করবো সেথ রলিন্সের ইনজুরি রিলেটেড একটা আপডেট দেবো, আর স্টোরি লাইন কী হতে পারে সেই হিসাবে একটা ভিডিও বানাবো। তো ওই ভিডিওটা একদম মিস করবে না, খুবই এন্টারটেনিং হতে চলেছে ওই ভিডিওটা। তো চলো গাইজ, এই ভিডিওটা তো এই পর্যন্তই ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো দেখা হচ্ছে কালকে ডাব্লিউডব্লিউর একটা নতুন নিউজ ভিডিওতে।